জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে আলোচনা করে মঞ্জুরি কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণের যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। গণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সরাসরি কাকরাইলে তাদের যে অবস্থান কর্মসূচি চলছে সেখানে চলে যাব। আমাদের জবিয়ানদের কখনো দমিয়ে রাখা যাবে না। আমাদের ন্যায্য অধিকার এবং আমাদের ন্যায্য দাবি আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। বিপ্লবে বলিয়ান, বিপ্লবে বলিয়ান, 1 2 3 4 1 2 3 4 বিপ্লবে বলিয়ান, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুসাইনকে। হুসাইনের যে অসীম সাহসিকতা এবং আমাদের এই আন্দোলনের যে একটা ভিন্ন মাত্রা রয়েছে এটা আজীবন মনে রাখবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের নতুন মোড় নিয়েছে। কিছুক্ষণ আগে ইউজিসি চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কয়েকজন প্রতিনিধি দল এসেছিলেন এখানে। তারা এখানে আসার পরে 4 দফা দাবির কিছু সমাধান দিয়েছেন। তবে সেই সমাধানের বিষয়ে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাৎক্ষণিক শিক্ষার্থীদের একাংশ সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন যে তারা অনশন চালিয়ে যাবেন। অন্যদিকে শিক্ষার্থীদের আরেক অংশ জানাচ্ছে যে তারা এই যে আন্দোলনের সিদ্ধান্ত এইটি মেনে নেবেন কিনা বা আন্দোলন প্রত্যাহার করবেন কিনা এই বিষয়ে তারা যেহেতু একটি সমন্বিত ঐক্যের মাধ্যমে আন্দোলনের সিদ্ধান্ত হয়, সেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল, শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ ছিল। সেই সকলের অংশগ্রহণ মিলিয়ে তারা একটি সমাধান যখন দেবেন সেই ঐকমত্যের ভিত্তিতে তারা এই যে সমাধান দেওয়া হলো মঞ্জুরি কমিশন থেকে, ইউজিসি থেকে এবং শিক্ষক সমিতির তরফ থেকে, এই 4 দফা তারা মেনে নেবেন কিনা সেটার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শিক্ষার্থীরা কিছুক্ষণ পরে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যেই সমাধানগুলো এসেছে 4 দফা দাবির, সেই সমাধানগুলো আমরা আমাদের হাতে এসেছে। তো সেখান থেকে আমরা সমাধানের মধ্যে যে সমাধানগুলো রয়েছে, শিক্ষার্থীরা জানিয়েছিলেন যে আবাসন ভাতার জন্য তারা বলছিলেন যে আবাসন ভাতা নিশ্চিত করতে হবে যতক্ষণ না পর্যন্ত আবাসিক হল তাদের প্রতিষ্ঠা না হচ্ছে। তবে সেখানে যে সমাধান দেওয়া হয়েছে ইউজিসি থেকে, সেখানে বলা হয়েছে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই দাবিটির বিষয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে এখনো আলোচনা চলছে। তারা এই আলোচনার শেষে আসলে কিছুক্ষণ পরে জানাবেন যে ঐকমত্যের ভিত্তিতে তারা আসলে এই আন্দোলন প্রত্যাহার করবেন কিনা, তারা তাদের অনশন প্রত্যাহার করবেন কিনা সেটি তারা কিছুক্ষণ পরে জানাবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তানজিম শফিন। তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি। এর আগে বিকেল 5টায় পানির বোতল নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবির কার্যালয়ে আনা হয়। এরপরে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করে সংস্থাটি। এছাড়া মাহফুজ আলমের ফেসবুকে এক পোস্টে জানানো হয়, ডিবি অফিসে বোতল নিক্ষেপকারী ওই শিক্ষার্থীদের সাথে দেখা করেন তথ্য উপদেষ্টা। এমনকি উপদেষ্টার বাসায় তাকে আমন্ত্রণও জানানো হয়। সে বিষয়ে পোস্টে জানান, গেল বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 3 দফা দাবিতে কাকরাইলে অবস্থান কর্মসূচিতে তাদের সাথে আলোচনা করতে যান উপদেষ্টা মাহফুজ আলম। আলোচনা শেষে গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলার সময় তার উপর বোতল নিক্ষেপ করা হয়। পরে সেখান থেকে কথা না বলেই চলে যান মাহফুজ আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করে এই ঘোষণা দেন তারা। পরে শাহবাগ থানার পুলিশের সঙ্গে প্রায় ঘণ্টাখানিকের বৈঠকে আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। কর্মসূচিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ঢাবি ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারাকে শাহবাগ থানার ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে 10 থেকে 12 জন জড়িত থাকলেও মাত্র 30 জনকে গ্রেপ্তার করাকে লোক দেখানো বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা। থানা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে, সেই থানা যদি নিরাপত্তা দিতে না পারে সেই থানার কোনো প্রয়োজন নেই।
আমরা স্পষ্ট বলে দিচ্ছি 48 ঘন্টার মধ্যে যদি সাম্য হত্যার সাথে যে 12 জন জড়িত এবং এই 12 জনকে যারা লালন পালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের শিক্ষার্থী বন্ধুদের বক্তব্য ছিল 48 ঘন্টার মধ্যেই আমরা দৃশ্যমান মানে একটা উন্নতি অগ্রগতি দেখতে চাই এবং তারা ফাইনালি যে কথাটি বলেছেন যে তারা কাজ অনেকটা এগিয়ে নিয়েছেন, তাদের তদন্তের স্বার্থে তারা অনেক কিছুই হয়তো ডিসক্লোজ করতে চাননি। জুন মাসের মধ্যে সংস্কার চূড়ান্ত করে ডিসেম্বরে নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে রাজধানীর প্রেস ক্লাবে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। তার মতে বিএনপির সে ভালো সংস্কার প্রস্তাব এখনো কোনো রাজনৈতিক দল দেয়নি। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজে নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। কারের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এসব করে কোনো দেশে লাভ হবে? বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে, তা না হলে দেশের জনগণ এই সরকারকে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর উপলক্ষে এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়, এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন। সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরো নিবিড় আলোচনা করুন এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে আজকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যকে ফিরিয়ে আনুন। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় চাকা খুলে পড়ার পর 75 আর হয়ে নিয়ে ঢাকায় নিরাপদেই অবতরণ করেছে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ। দুপুর 1টা 35 কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট BG436 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকার সমস্যা পরিলক্ষিত হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে ফ্লাইটটি 2টা 22 ঢাকায় নিরাপদেই অবতরণ করে। বিমানটিতে 71 জন যাত্রী ছিলেন। যাত্রী ও ক্রুরা সুস্থ ও নিরাপদেই আছেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। শাহজালাল বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ বিদেশিদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ প্রবাসীরা। তবে অপরাধের ধরন অনুযায়ী গুনতে হবে 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি মাসের 19 তারিখ থেকে শুরু হয়ে এই সুযোগ থাকবে 2026 সালের 30 এপ্রিল পর্যন্ত। তবে এই ধরনের কর্মসূচিতে নিবন্ধন করেও যারা মালয়েশিয়া ত্যাগ করেননি তারা এই সুযোগ পাবেন না বলেও জানানো হয়েছে। গাজায় একদিনে কমপক্ষে 139 জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকা জুড়ে বিরামহীনভাবে চালানো হয় হত্যাযজ্ঞ। প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালিয়া শরণার্থী শিবিরের আল তওবা মেডিকেল ক্লিনিক ছিন্ন ভিন্ন করে দেওয়া হয় হামলায়।
প্রাণ যায় শিশুসহ 13 জনের। স্থল অভিযানের পাশাপাশি উত্তর থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত পুরো উপত্যকায় বিমান হামলা চলে রাতভর। অবরুদ্ধ পশ্চিম তীরেও এদিন ফিলিস্তিনি পতাকা, যানবাহন পুড়িয়ে দেয় ইসরায়েলি দখলদাররা। যুদ্ধ কবলিত উপত্যকায় অনাহারেও মরেছে মানুষ। এই অবস্থায় ত্রাণ প্রবেশ করতে দিতে 2.5 মাসের অবরোধ শিথিলের ইসরায়েলকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটরা। শেষ করছি এখন 4 দিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।